আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদে আছো। কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। অনেকেরই মোটামুটি প্রস্তুতি রয়েছে, অনেকের প্রস্তুতি আবার এই বিজিএস এর ক্ষেত্রে খারাপ। কেননা আমরা অন্য বিষয়গুলোতে মনোযোগ দিতে গিয়ে, বিশেষ করে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে, ইংরেজি, ম্যাথ এগুলা করতে গিয়ে দেখা যায় এই সাবজেক্টটা অবহেলার মধ্যেই থেকে যায়। তেমন একটা পড়া হয় না। পরীক্ষার আগে হঠাৎ করে যখন এতগুলো চ্যাপ্টার তোমার সামনে আসে, তখন তুমি দিশেহারা হয়ে যাও যে কীভাবে আমি অল্প সময়ের মধ্যে পড়বো। এখানেও তো মার্কস পাওয়াটা জরুরি। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। তো যেহেতু সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় এই অধ্যায়গুলো থেকে বিজিএস এর ব্যাপারে আজকের এই ক্লাসে আমি মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ রয়েছে আর সিকিউ, সৃজনশীল বহু নির্বাচনী যতগুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে কিভাবে লিখলে আমরা সিকিউগুলোতে ভালো মার্কস পাবো। বিজিএস এর ক্ষেত্রে সিকিউ এ ভালো মার্কস তোলাটা কিন্তু জরুরি। তুমি এমসিকিউ এ যেমন ভালো করতে হবে, পাশাপাশি সৃজনশীলের ক্ষেত্রেও যদি ভালো মার্কস না পাও, তাহলে এখানে এ প্লাস মিস হতে পারে। তো ভালো করার জন্য দুই দিক থেকে চিন্তা করে পড়া লাগবে। আজকের ক্লাসে আমরা প্রতিটা অধ্যায় ধরে ধরে পড়ব, কিভাবে প্রতিটা অধ্যায় থেকে ভালোভাবে আমরা প্রস্তুতি নিব। পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়েরই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আর একটা করে সিকিউ আমরা সলভ করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো প্রথম অধ্যায় দিয়ে আমরা আলোচনা শুরু করব, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। আমি আশা রাখবো তোমরা অন্তত এই অধ্যায়গুলো একবার হলেও রিডিং পড়েছো। যারা মোটামুটি পড়াশোনা করেছো তাদের জন্য এই ক্লাসটা সবচেয়ে বেশি উপকারী দিবে। কারণ তুমি যদি টেক্সট বইটা একদমই না পড়ো, তাহলে সাজেশন যদি আমি দেই বা একটা এমসিকিউ যদি আমি বলি, সেই এমসিকিউ তুমি কিছুই জানো না। তো হঠাৎ করে সাজেশন বা অনেকগুলো বিষয় যখন সামনে আসবে, তুমি বিপদে পড়ে যাবা, কি বলতেছি বা আসলে কি পড়ার কিছুই বুঝবে না। তোমার জন্য সাজেশন হবে যদি এরকম অবস্থা হয়ে থাকে যে এই বইটা একদম খোলাই হয়নি বা একটা চ্যাপ্টারও তোমার পড়াই হয়নি, তাহলে তোমাকে কি করতে হবে, এই ক্লাসটা করার পরপরই এই অধ্যায়গুলো অন্তত একবার রিডিং পড়ে নিতে হবে। তুমি যদি মোটামুটিও একটা পড়াশোনা করো, তো একবার রিডিং পড়ো, তাহলেও এটা তোমাকে হেল্প করবে কারণ কোনো একটা সাজেশন বুঝতে। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, এমন অনেকেই আছো যারা হচ্ছে মনে করো যে মেইন বইটা পড়ার দরকার নাই, আমি একটা গাইড থেকে বা কোন জায়গা থেকে সাজেশন নিয়ে কিছু এমসিকিউ পড়ে যাব, কয়েকটা সিকিউ দেখে যাব। এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে তুমি বিজিএস এ কখনোই ভালো করতে পারবে না। বিজিএস এ ভালো করার পূর্ব শর্ত হচ্ছে বা প্রধান যে কাজ, ভালো করতে হলে প্রধান যে জিনিসটা তোমাকে করা লাগবে, প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মেইন বইয়ের অধ্যায়গুলো ভালো করে পড়া। তুমি যদি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে বুঝে বুঝে পড়ো, অন্তত যদি মনোযোগ দিয়ে রিডিংও পড়ো, সেটাও তোমাকে হেল্প করবে। বই না পড়ে যদি গাইড খুঁজো, সাজেশন খুঁজো, এগুলো তোমাকে কোনোভাবেই হেল্প করবে না। আগে নিজে বইটা ভালো করে পড়তে হবে। যখন অধ্যায়গুলো তোমার মোটামুটি পড়া হবে, এরপরে সাজেশন খুঁজতে পারো, একটা গাইড থেকে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, দু একটা সিকিউ দেখা যেতে পারো, তাহলে সেগুলো তোমাকে হেল্প করবে। আদারওয়াইজ শুধুমাত্র গাইড পড়ে বা সাজেশন দিয়ে ভালো করতে পারবে না। যদি এরকম কারো অবস্থা থাকে একদমই পড়ো নাই, তাহলে তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, তোমরা আজকে ক্লাসটা করার পরই মেইন বইটা খুলে অধ্যায়গুলো জাস্ট রিডিং পড়ো। তোমার সিলেবাসে যেগুলো রয়েছে অর্ধবার্ষিকের, সেগুলা রিডিং পড়ে হলেও শেষ করো। আচ্ছা, প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করি। এখানে খেয়াল করো, কবর নাটকের পটভূমি কোনটি? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, ৬ দফা আন্দোলন নাকি ভাষা আন্দোলন? তোমরা পড়ে আসছো এই নাটকের পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। কবর কিন্তু আরেকটা কবিতা রয়েছে, এটা জসিমউদ্দিনের, এটা কিন্তু সেই কবিতা না, এখানে কি বলতেছে, নাটক। এই নাটকটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। তো এমনও আসতে পারে এটা কে লিখেছেন, এটা হচ্ছে মুনির চৌধুরীর লেখা। তো এটার পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। তারপরে আসো, বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা? ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা? এটার উত্তর হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, কেননা বাঙালি একমাত্র জাতি বা আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত জুড়িয়েছে বা প্রাণ দিয়েছি। তারপরে আসো, পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি ছিল? ৫৬। এখানে অনেকগুলো এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ।
প্রত্যেকটা এমসিকিউ আমরা একদম বিস্তারিত আলোচনা করব না, কিছু এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু ব্যাখ্যা সহ আলোচনা করব। বাকিগুলার উত্তর সাথে সাথে দেওয়া আছে, তুমি এগুলো নিজে নিজে পড়ে নেবা। এটার পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটা এমসিকিউ নিজে নিজে পড়বা। এখান থেকে পরীক্ষাতে অনেক এমসিকিউ সরাসরি কমন পাবা। যতগুলো এমসিকিউ এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। একবার যদি এই এমসিকিউগুলো ভালো করে পড়ো, তারপরে তোমার যদি মূল বইটা একটু পড়াশোনা করো, এর মধ্য দিয়েই তোমার প্রস্তুতিটা একদম ভালো হয়ে যাবে এবং পরীক্ষাতে তুমি ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা। এই বিজেএস এর জন্য এটুকুই এনাফ। যদি কেউ মূল বইটা ভালো করে পড়ে আর আমাদের এই এমসিকিউগুলো যদি দেখে যায়, সেটাও তার জন্য যথেষ্ট। এর বাইরে চাইলে তুমি যে কোনো গাইড থেকেও প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তারপরে আসো, ঐতিহাসিক আগরতলা মামলা কতজনের বিরুদ্ধে করা হয়েছিল? এটা হচ্ছে 35 জনের বিরুদ্ধে করা হয়েছিল। এরপরে আসো, তমুদ্দিন মজলিস কত তারিখে গঠিত হয়? তমুদ্দিন মজলিস 2রা সেপ্টেম্বর বা 2 সেপ্টেম্বর। এরপরে আসো, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশেই অবস্থিত। তোমরা অনেকে হয়তো ঘুরতে যাও, সেখানে গেলে খেয়াল করবা এটার নাম বর্তমান হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যান, যার পূর্ব নাম ছিল রেসকোর্স ময়দান, যেখানে শেখ মুজিব 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন। তারপরে আসো, স্মৃতির মিনার কবিতাটি কে রচনা করেন? এই কবিতাটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের। এটাও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এটা লেখককে আলাউদ্দিন আল আজাদ। কবিতাটার নাম কি? স্মৃতির মিনার। এই হচ্ছে মোটামুটি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাকি যেগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, তবে এগুলো তুমি নিজে একটু পড়ে নিলেই হবে। এরপরে আসো, এই অধ্যায় থেকে আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করি। আর এখান থেকে তোমরা একটা এমসিকিউ বাদ দিবা না, প্রত্যেকটা এমসিকিউ নিজে নিজে পড়ে যাবা। উত্তর সাথে দেওয়া আছে, উত্তরগুলা মিলিয়ে সুন্দর করে পড়ে যাবা। এখান থেকে অনেক এমসিকিউ পরীক্ষাতে সরাসরি কমন পেয়ে যাবা। আচ্ছা, আসো আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করি। সিকিউ আলোচনার ক্ষেত্রে আমরা উত্তরগুলা দেখব, ব্যাখ্যাগুলা পড়ব, পাশাপাশি আমরা শিখে নিব কিভাবে পরীক্ষাতে বিজেএস এর ক্ষেত্রে একটা সিকিউ আনসার করলে ভালো মার্কস পাওয়া যায়। গণিতের ক্ষেত্রেও যেরকম তোমার অনেক সূত্র ফর্মুলা জানতে হয়, এখানে সূত্র না থাকলেও কিছু কৌশল আছে, সেগুলো শিখে নিতে হবে। সেভাবে তুমি লিখলে, সেভাবে উপস্থাপন করলে পরীক্ষাতে টিচাররা তোমাকে ভালো মার্কস দিবে। তো চলো সেই কৌশলগুলো শিখি, আর উদ্দীপক দেখে আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে লিখবো আর কিভাবে লিখলেই বা আমরা ভালো মার্কস পাবো। তো সিকিউ লেখার ক্ষেত্রে আমি সবসময় কথাটা বলি যে যখনই তুমি সিকিউ এর উত্তর করতে যাবা, সবার আগে উদ্দীপকটা ভালো করে পড়বা। উদ্দীপক ভালো করে পড়া হইলে এরপরে এখানে যে 4টা প্রশ্ন দেওয়া থাকে, 4টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। উদ্দীপক পড়লা, 4টা প্রশ্ন ভালো করে পড়লা, পড়ার পর যদি মনে হয় যে না এখানে 4টা প্রশ্নই তুমি পারো, কি বললাম, 4টা প্রশ্নই তুমি পারো, তাহলেই কেবল এই সিকিউটার উত্তর করতে যাবা। আদারওয়াইজ তোমার হাতে অপশন রয়েছে, তুমি অন্য আরেকটি সিকিউ উত্তর করবা। যদি এরকম করো, পুরো উদ্দীপকটা পড়লা না, কিংবা পুরো উদ্দীপক পড়ার পরে 4টা প্রশ্ন না পড়ে কেবলমাত্র প্রথম 2টা প্রশ্ন দেখেই উত্তর করা শুরু করলাম, 2টা প্রশ্ন তোমার কাছে সহজ মনে হয়েছে, তুমি উত্তর দিতে লাগলা, 2টা প্রশ্ন লেখা শেষ, তারপরে যখন 3 আর 4 নম্বরের প্রশ্নে আসছো তখন খেয়াল করলা যে এগুলোর উত্তর তোমার জানা নাই বা এগুলো ভালোভাবে পারো না। এই যে 2টা প্রশ্ন তুমি লিখে ফেললা, এখন যদি এটা বাতিল করো, যেহেতু লাস্ট 2টা প্রশ্ন পারতেছো না, এটা কেটে নতুন আর একটা সৃজনশীল শুরু করো, তাহলে তোমার কিছুটা সময় অযথা নষ্ট হইলো। আর যদি চালিয়ে যাও, বাকি 2টা লিখো, যেহেতু ভালো পারতেছো না, তাহলে তুমি এখানে মার্কস অনেক কম পাবা। তো এই সময় নষ্টটা যেন না হয় বা এই ধরনের বিপদে যেন না পড়ো, সেজন্য তোমার সবসময় কি করতে হবে, উদ্দীপকটা আগে ভালো করে পড়তে হবে। উদ্দীপক পড়া শেষ হলে 4টা প্রশ্ন পড়বো, এরপরে চিন্তা করবো যে 4টা প্রশ্ন আমি পারি কিনা, যদি পারো তাহলে উত্তর করবা, আদারওয়াইজ অন্য আরেকটা অপশনে তুমি যাবা বা অন্য আরেকটা সৃজনশীল তুমি পড়বা। তো প্রথম প্রশ্ন তোমরা জানো, অনেক বছর ধরে লিখে আসতেছো, এটা 1 মার্কসের হয়, 1 লাইনে বা 1 শব্দে উত্তর দেওয়া যায়। যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? এটার উত্তর হচ্ছে মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, শেষ। তারপরে খ, ভাষা আন্দোলন কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়? কিভাবে ভাষা আন্দোলন জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়? যারা বইটা পড়ছো কিংবা আমাদের কোর্সে ছিলা, এই অধ্যায়ের ক্লাসটা করেছো, শুরুর দিকেই আমরা আলোচনা করেছি যে কিভাবে ভাষা আন্দোলন
জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। বইটা পড়লেও তোমার এই প্রশ্ন উত্তরটা পারার কথা, কিংবা যারা আমাদের কোর্সে ছিল আমরা কিন্তু এই বিষয়গুলো একদম বিস্তারিত আলোচনা করেছি, বুঝিয়ে যে আসলে কিভাবে এই জাতীয়তাবাদের উন্মেষটা ঘটায়। প্রত্যেকটা টপিক থেকে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো যারা ক্লাসে ছিল কিংবা নিজে পড়াশোনা করছো তারা এই উত্তরটা নিজে নিজে পারার কথা। তারপরেও আসো আমরা একটু ব্যাখ্যাটা দেখি। ব্যাখ্যাটা হচ্ছে, বাঙালির জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি ভাষা আন্দোলনের পূর্বে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে যায়। আর এইটা বোঝার পরই তারা বুঝে যে বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ের রাজনীতি কিংবা অর্থনীতি বলো, শিক্ষা বলো, সংস্কৃতি বলো, সকল কিছু গড়ে তোলার যে উপলব্ধি বা যে বুঝ সেটা তাদের মধ্যে, কাদের মধ্যে আসে? বাঙালিদের মধ্যে আসে। এই ভাষা কেন্দ্রিক ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে। এই যে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমরা সকলেই বাঙালি, এই জিনিসটা ধারণ করে আমাদের ভাষাকে রক্ষা করতে হবে। আমাদের ভাষাই আমাদের রাজনীতির মূল কেন্দ্র হবে, আমাদের সংস্কৃতি বলো, শিক্ষা বলো, সবকিছু মূল কেন্দ্রে থাকবে আমাদের নিজস্ব ভাষা। এই চিন্তাটাতে সকলের মধ্যে আসা, এটার মাধ্যমেই জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। আর এটার পেছনে একটা ব্যাপক ভূমিকা রাখে হচ্ছে ভাষা আন্দোলন। এই জন্য এখানে বলা হয়েছে যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন কিভাবে ভূমিকা রাখে বা কি ধরনের ভূমিকা সেটা ব্যাখ্যা করতে হবে। তো এই ব্যাখ্যাটা তুমি এইভাবে দিতে পারো যে ভাষা আন্দোলনের মাধ্যমেই কি হয়, আমাদের সকলের মধ্যে এই উপলব্ধিটা আসে যে আমাদের নিজেদের আত্মপরিচয় বা বাঙালি পরিচয়, রাজনীতি বলো, শিক্ষা বলো, অর্থনীতি, সংস্কৃতি, সকল কিছুই এই দিক থেকেই হওয়া উচিত। এই হচ্ছে এটার উত্তর। তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে এই মূল কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারো, অথবা আমরা এখানে যে উত্তরটা দিয়েছি চাইলে সেভাবেও উত্তর দিতে পারো। হুবহু এইভাবে লিখতে হবে কিংবা বইয়ে যেভাবে দেওয়া আছে ব্যাখ্যা সেভাবে লিখতে হবে তা না। তুমি ব্যাখ্যাটা বুঝো, তারপরে নিজের মতো করে খাতায় লিখো। যদি মূল পয়েন্ট ঠিক থাকে, তোমার ব্যাখ্যা ঠিক থাকে, নিজের মতো করে উপস্থাপন করলেও টিচাররা ভালো মার্কস দিবে। আর এটার জন্য খুব বেশি লেখার দরকার নাই, 5 থেকে 6 লাইন, 5-6 লাইনের মধ্যেই তুমি যদি মূল পয়েন্টটা তুলে ধরতে পারো, তোমাকে টিচাররা 2 মার্কসের মধ্যে অন্তত 1.5 মার্কস দিবে। তারপরে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা কি আমরা একটু খেয়াল করি। উদ্দীপকের আন্দোলনের সাথে তোমার পাঠ্যপুস্তকের ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। তুমি উদ্দীপকটা পড়লেই টের পাবা এই উদ্দীপকের আন্দোলনের সাথে মূলত আমাদের পাঠ্যপুস্তকের যে ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে তা হলো 6 দফা। উদ্দীপকটা একটু দেখে আসি, তাহলে তোমাদের কাছে এটা আরো একটু ক্লিয়ার হবে। উদ্দীপকটা খেয়াল করো যে একটি দেশের ক নামক প্রদেশের সাথে কেন্দ্রীয় সরকার ব্যাপক বৈষম্যমূলক আচরণ করে, যেটা পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের সাথে করেছিল। প্রতিবাদে ওই প্রদেশের একজন জনপ্রিয় নেতা এক সাংবাদিক সম্মেলনে সরকার ব্যবস্থা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা, বৈদেশিক মুদ্রার হিসাব, আঞ্চলিক নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বা স্বায়ত্তশাসনের দাবি পেশ করে। এই জিনিসটার সাথে তোমরা 6 দফার মিল পাবা। আর এই জনপ্রিয় নেতার সাথে শেখ মুজিবের মিল পাবা। শেখ মুজিবও কিন্তু 6 দফা দাবি তুলে ধরেছিল, সেখানে 6টা পয়েন্ট ছিল, যার মূল কথা ছিল পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন। এইখানেও যে দাবিগুলা করা হয়েছে তার সাথে 6 দফার দাবিগুলার মিল ছিল। এই জন্য এটার উত্তর হবে উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে আমার পাঠ্যপুস্তকের যে ঘটনার মিল রয়েছে তা হলো 6 দফা। এই যে মূল পয়েন্টটা, যে প্রশ্ন তোমাকে করা হয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় সবসময় যে কাজটা করতে হবে, যে প্রশ্নটা করা হয় সেই প্রশ্নের উত্তরটা প্রথম লাইনে দিতে হবে। সবসময় খেয়াল রাখবা, এখানে এরকম একটা প্রশ্ন করা হয় যার ব্যাখ্যা চাওয়া হয়, তবে ব্যাখ্যার আগে যে প্রশ্নটা করা হয়েছে তার উত্তর আগে দিবা, তারপরে ব্যাখ্যায় আসবা। এখানে প্রশ্ন করা হয়েছে কোন আন্দোলন, আমি শুরুতেই বলে দিব এটা হচ্ছে 6 দফার সাথে মিল রয়েছে। এরপরে 6 দফা সম্পর্কে তুমি যা জানো ব্যাখ্যার মধ্যে লিখলা, অসুবিধা নাই। তবে শুরুতে এই কথাটা বলতে হবে যেটা 6 দফা, যদি না বলো তাহলে টিচাররা তোমাকে ভালো মার্কস দিবে না। এটা খেয়াল রাখবা, মূল কথা আগে বলে তারপরে 6 দফার তুমি যা জানো ব্যাখ্যা হিসেবে নিচে উপস্থাপন করবা। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর লাস্ট প্রশ্নে আসো, এটার মার্কস হচ্ছে 4। এখানে মূলত আমাদের মতামত চা হয়, একমত কিনা, দ্বিমত কিনা, বা অনেক সময় বিশ্লেষণ করতে বলে। এটা নিজের মতো করে প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। এখানে প্রশ্নটা খেয়াল করো, বলতেছে উদ্দীপকে উল্লেখিত ঘটনা এবং উক্ত ঘটনার পরিণতি কি একই ছিল মূল্যায়ন করো।
পরিণতিটা আমরা খেয়াল করে এখানে দেখি উদ্দীপকের পরিণতি কি হয়েছিল। উদ্দীপকের পরিণতি ছিল, ফলে এই যে নেতা যে দাবিগুলা পেশ করলো, উক্ত নেতার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে বিচার শুরু করে। এই হচ্ছে উদ্দীপকের পরিণতি। তো প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের উল্লেখিত ঘটনা এবং উক্ত ঘটনার পরিণতির কি একই ছিল? আমরা গতে যে লিখলাম 6 দফা আন্দোলন, 6 দফা আন্দোলনের পরিণতি আর এই আন্দোলনের পরিণতি কি একই ছিল কিনা, বা 6 দফার সাথে এই ঘটনার পরিণতি কি মিল রয়েছে কিনা। এখানে পরিণতি দেখলাম যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে না। 6 দফার ক্ষেত্রেও শেখ মুজিবের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল কিনা, বা পরিণতির দিক থেকে দুইটার মধ্যে মিল আছে কিনা, সেই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। তোমাকে মূল্যায়ন করতে বলছি, তার মানে নিজের মতো করে এখানে মতামত উপস্থাপন করতে হবে। তো চলো আমরা এটার উত্তরটা বোঝার চেষ্টা করি। উত্তরটা হবে, উদ্দীপকে উল্লেখিত ঘটনার পরিণতিতে আন্দোলন শুরু হলে ক নামক এদেশের জনপ্রিয় নেতার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। আমি মনে করি তুমি তোমার মতো করে লিখবা যে শেখ মুজিবের ঐতিহাসিক 6 দফা দাবিনামার ঘটনার পরিণতিও একই রূপ ছিল। শেখ মুজিবের পরিণতিও কিন্তু সেম হয়েছিল। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। এরপরে আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে। এই কর্মসূচি বাঙালির চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এরপরে শেখ মুজিবের নামে যে আগরতলা মামলা হয়, সেই কাহিনীগুলো তোমরা জানো। তার মানে আমরা বলতে পারি দুই ঘটনার সাথে কি রয়েছে, মিল রয়েছে, বা দুইটারই পরিণতি একই। এইভাবে তুমি তোমার নিজের মতো করে মতামত উপস্থাপন করবা, ব্যাখ্যা করবা, এই পয়েন্টগুলো সম্পর্কে, এই টপিকগুলো সম্পর্কে যা জানো 6 দফা সম্পর্কে, সেগুলো এখানে উপস্থাপন করবা। 6 দফার পরিণতি কি হয়েছিল সেগুলো এই ব্যাখ্যার মধ্যে নিয়ে আসবা। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। নেক্সট অধ্যায়ে চলো। দ্বিতীয় অধ্যায়, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রায় সকল পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসে। তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ পড়ব, তারপরে একটা সিকিউ এর সমাধান দেখব। কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? তোমরা পড়ে আসছো মুজিবনগর সরকার সম্পর্কে, তাদের কার্যক্রম কি ছিল এই অধ্যায়ের মধ্যে। তোমরা যারা এই অধ্যায়টা নিজে নিজে পড়ছো কিংবা আমাদের ক্লাসে ছিলা, কোর্সে ছিলা, তারা ভালো করে জানো মুজিবনগর সরকারের কার্যক্রম কি ছিল, বা এই সরকার কবে গঠিত হয়, কবে শপথ গ্রহণ করে, তাদের কি কি উল্লেখযোগ্য কার্যাবলী, সব কিছুই জানো। তো এখানে মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার মূলত 10ই এপ্রিল গঠিত হয়। কবে? 10 এপ্রিল গঠিত হয়, আর 17 এপ্রিল শপথ গ্রহণ করে। এই দুইটা জায়গাতে অনেকেই কনফিউজ হয়ে যাও 10 আর 17-এর মধ্যে। 10 তারিখ হচ্ছে গঠিত হয়, কোন একটা জিনিস আগে বানানো হয় বা তৈরি হয়, গঠিত হয়, এরপরে শপথ গ্রহণ করে। নির্বাচনের ক্ষেত্রেও খেয়াল করবা, এমপিরা আগে কি হয়েছে, সরকার গঠন করা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে, তারপরে তাদেরকে শপথ পাঠ করানো হয়েছে। এই ক্ষেত্রে মুজিবনগর সরকার আগে গঠিত হয় 10 এপ্রিল, তারপরে 17 এপ্রিল শপথ গ্রহণ করে। আচ্ছা, তারপরে আসো এখানে বেশ কিছু এমসিকিউ আছে, এগুলোর উত্তর শেষে দেওয়া আছে। তোমরা একদম শেষের দিকে সবগুলো এমসিকিউ যখন অপশন শেষ তখন পাওয়া যাবে। আরেকটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সরকার যুদ্ধক্ষেত্রটি কতটি সেক্টরে ভাগ করে? তোমরা 11টা সেক্টর সম্পর্কে পড়ে আসছো। যুদ্ধের সময় সেক্টর ছিল 11টি। মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? ব্রিগেড ফোর্স ছিল 3টি। তারপরে কার নেতৃত্বে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়? এটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। এই এমসিকিউ গুলো এখানে গুরুত্বপূর্ণ। বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা নিজে নিজে পড়ে নেবা, উত্তর দেওয়া আছে সাথেই, নিচে গেলেই উত্তরগুলা বক্সের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা আসো এই অধ্যায় সম্পর্কে আমরা একটা
সিকিউ পড়ি। তো প্রথমে উদ্দীপকটা পড়বো, তারপরে উদ্দীপকের আলোকে 4টা প্রশ্নের উত্তর দেব। ইমরানের স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন কে? ইমরান। তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তার মা মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন, মাঝে মধ্যে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবাও করতেন। হচ্ছে উদ্দীপক। তার আলোকে 4টা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? নাম্বার 2, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? নাম্বার 3, ইমরানের বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। 4, স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইমরানের মায়ের মতো অনেক নারীর ভূমিকায় ছিল তাৎপর্যপূর্ণ, তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো। তো প্রথম প্রশ্ন আমরা এক কথায় উত্তর দিব, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি নামে আখ্যা দেওয়া হয়েছিল? এটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্য নাম হলো মহান মুক্তিযুদ্ধ। এটি বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংগ্রাম, তাই একে মহান বলা হয়। অথবা এটাকে বলতে পারো জনযুদ্ধ, যেহেতু সকল মানুষ এখানে জড়িয়ে গিয়েছিল এই হিসেবে এটাকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? যে কোনো একটা দেশের যখন যুদ্ধ পরিস্থিতি আসে তখন সবার আগে সরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ওই সময়ে আমাদের দেশটা পরিচালনা করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য একটা সরকার কাঠামো দরকার ছিল, সেটাই মুজিবনগর সরকার পূরণ করে। আর সেই সরকারের নেতৃত্বেই কিন্তু পরবর্তীতে আমাদের 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ সেটা পরিচালিত হয়। তো এটার উত্তরটা হচ্ছে, বাংলাদেশের সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়, 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এটাই ছিল বাংলাদেশের প্রথম সরকার, যা মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বাধীনতা সংগ্রামকে পরিচালনা ও বৈধতা দিতে গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠনের কারণ ছিল, এখানে 2-3টা কারণ দেওয়া আছে। এক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া, 2 মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালিত করা, 3 আন্তর্জাতিক স্বীকৃতি লাভ, 4 প্রশাসনিক ব্যবস্থাপনা, শরণার্থী ব্যবস্থাপনা সহজ করা। মূল কথা, মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করার জন্যই এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। তারপরের প্রশ্নে আসো, ইমরানের যে বাবা যে মাধ্যমে কাজ করতেন উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। তোমরা উদ্দীপক দেখেই বুঝে ফেলছো, ইমরানের বাবা যেখানে কাজ করতেন সেটা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমে তিনি কাজ করতেন। এই গণমাধ্যমের ভূমিকা বইয়ের মধ্যে তোমরা যারা মূল বইটা বা অধ্যায়টা পড়ছো সেখানে একটা টপিক আছে যে গণমাধ্যমের ভূমিকা, নারীদের ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা, পেশাজীবীদের ভূমিকা, এগুলো ভাগ ভাগ করা আছে। তো গণমাধ্যমের যে ভূমিকা পাঠ যতটুকু আছে, তুমি গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে যা জানো সেগুলো এখানে সুন্দর করে উপস্থাপন করবা। প্রথমে বলবা, এখানে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে কোন মাধ্যম, সেটা আগে বলতে হবে, বলে দিবা গণমাধ্যম। নিচে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে তুমি যত কিছু জানো, যা তোমার মাথায় আছে সব কিছু লিখে ফেলবা। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে 4 নম্বর প্রশ্নে আসো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইমরানের মায়ের মতো যারা ক্যাম্পে গিয়ে খাবার বা তাদেরকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, একটা খোঁজ নিয়ে দেওয়া, একটা তথ্য সরবরাহ করা, এই কাজগুলো নারীরা করত। তো এই যে ইমরানের মায়ের মতো অনেক নারীরা এই মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে, অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করে। তো নারীদের ভূমিকাটা যে তাৎপর্যপূর্ণ ছিল এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, এটার পিছনে যুক্তি তোমাকে উপস্থাপন করতে হবে। তো তুমি নারীদের ভূমিকা সম্পর্কে যেগুলো জানো, বিশেষ কয়েকজন নারীর নামও এখানে বলতে পারো। তো এই ভূমিকাগুলো এখানে নারীর ভূমিকা যা যা জানো সেগুলো উপস্থাপন করবা, যুক্তি দেখাবা কেন তাৎপর্যপূর্ণ। তো এই ক্ষেত্রে ভূমিকাটা আনবা, কি কি ভূমিকা রয়েছে নারীদের, পাশাপাশি কয়েকজন উল্লেখযোগ্য নারী যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখে তাদের নাম, নুর আক্তার, সিতারা বেগম, এরকম কয়েকজনের নাম তুমি তুলে দিবা। দ্যাটস এনাফ ফর দিস কোয়েশ্চন। এরপরের অধ্যায়ে আসো। আর বাকি যে সৃজনশীলগুলো আছে এইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে উত্তর করতে হয়। বাকি কাজ হচ্ছে জাস্ট রিডিং পড়ে যাবা, প্রশ্নগুলো উত্তরগুলো একটু দেখে যাবা। এক্ষেত্রে যে কাজটা হবে, তুমি এইগুলা উত্তরগুলো যদি একবার দুইবার দেখো
তাহলে তোমার মাথায় সেট হবে যে আসলে কিভাবে উত্তরটা করতে হবে, কিভাবে সাজিয়ে লিখতে হয়। কিছু তথ্য তোমার মাথায় যাবে, কিছু শব্দ তুমি শিখবে এখান থেকে, সেগুলো দিয়ে তুমি তোমার মতো করে পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলোর উত্তরগুলো সুন্দর করে করতে পারবা। জাস্ট কাঠামোটা দেখে রাখো, উত্তরগুলো জাস্ট রিডিং পড়ো। এই সৃজনশীল মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করবো হচ্ছে এমসিকিউগুলা। আগে বইটা পড়বা, পড়ার পর এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে ড্রাইভের মধ্যে পেয়ে যাবা কমেন্ট বক্সে, সেখান থেকে ডাউনলোড করে প্রত্যেকটা এমসিকিউ ভালো করে পড়ে যাবা। এখান থেকে অনেক এমসিকিউ পরীক্ষাতে সরাসরি কমন পাবা। তারপরে আসো তৃতীয় অধ্যায়। এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকেও প্রচুর এমসিকিউ সিকিউ আছে। এটা কিন্তু খুবই বড় একটা অধ্যায়, হিউজ ইনফরমেশন। এখানে অনেকে এই অধ্যায়টা পড়তে গিয়ে বিপদে পড়ে, অনেক কিছু মনে থাকে না। এই অধ্যায়ে এত পরিমাণে ইনফরমেশন রয়েছে যেগুলো পড়লে যে কারো মাথা হ্যাং হয়ে যায়। তো এর মধ্যে থেকে যতগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ খুঁজে বের করা সম্ভব আমরা তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো খুঁজে বের করে দিয়েছি। তুমি যদি বইটা 1-2 বার পড়ার পর এই এমসিকিউগুলো দেখে যাও, তাহলে তোমার পরীক্ষার ক্ষেত্রে এই এমসিকিউগুলো অনেক হেল্প করবে। এমন হইতে পারে এখান থেকে সরাসরি বেশ কয়েকটা এমসিকিউ পরীক্ষাতে কমন পেয়ে যাইতে পারো। তো চলো আমরা কিছু এমসিকিউ দেখি, তারপরে পরের অধ্যায়ের আলোচনায় যাব। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে আমরা বলতে পারি জোয়ার ভাটার কারণ কি। জোয়ার ভাটা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে বইয়ের মধ্যে। এই জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। তারপরে 2, ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, এর প্রতিবাদ স্থান কোনটি? 60 ডিগ্রির প্রতিবাদ স্থান হবে 120 ডিগ্রি। তারপরে টাইটান কি? টাইটান হলো একটি উপগ্রহ। 4, কোন গ্রহের আকাশে বছরে 2 বার সূর্য উদিত হয়? এটা হচ্ছে বৃহস্পতি। তারপরে আসো সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। বছরের কোন সময় বা বছরের কোন সময় দিনের দৈর্ঘ্য বেশি আবার কোন সময় রাতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণ কি? এটা হচ্ছে পৃথিবী দ্বারা সূর্যকে প্রদক্ষিণ, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই কারণে কখনো দিন বড় হয় কখনো রাত বড় হয়। তারপরে আসো পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিভ্রমণ করছে, এই কথাটি বিশ্লেষণ করলে কি দেখা যায়? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা মূল কথা হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাই মূল কথা। তারপরে পৃথিবীর নিজ অক্ষের উপর একদিন আবর্তন করাকে আহ্নিক গতি বলে। 1 বছরে সূর্যকে পরিক্রমণ করাকে কি বলে? এটাকে বলা হয় বার্ষিক গতি। কি বলা হয়? বার্ষিক গতি। তারপরে এখানে আসো দিন রাত্রি সমান হয় কবে কবে? দিন রাত্রি সমান হয় 21শে মার্চ আর হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই অধ্যায়ের উপরেও কিছু সিকিউ দেওয়া আছে, এই সিকিউগুলো জাস্ট তোমার কাজ হবে রিডিং পড়া। তুমি যদি 1-2 বার রিডিং পড়ে যাও তাহলে এই সিকিউগুলো থেকে তুমি একটা বেসিক ধারণা পাবা কিভাবে একটা সিকিউর উত্তর করতে হয়। মূল পয়েন্টটা এখানে পেয়ে যাবা। আমরা জাস্ট মূল কি পয়েন্টগুলো একটা প্রশ্নের জন্য উত্তরে কি পয়েন্ট যেগুলো আনা দরকার সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, এগুলো জাস্ট দেখে যাবা। পরীক্ষার খাতায়ও এই ধরনের মূল পয়েন্টগুলোই উপস্থাপন করার চেষ্টা করবা। খুব বেশি লেখার থেকে তুমি যদি অল্পও লিখো কিন্তু মূল জিনিসগুলো তুলে দিতে পারো, যে জিনিসগুলো চা হইতেছে সেই পয়েন্টগুলো এখানে তুলে ধরতে পারো, তাহলে টিচাররা তোমাকে ভালো মার্ক দিবে। বিজেএস এখানে আমরা অনেকেই মনে করি বিজেএস বানায় বানায় খাতা ভরে লিখতে হবে, এরকম কিছু না। তুমি যদি 4 পেজও লিখো একটা প্রশ্নের উত্তর, সেখানে ভালো ইনফরমেশন না থাকে, যে জিনিসটা চা হয়েছে তার ব্যাখ্যা না থাকে, তোমাকে টিচাররা কখনোই মার্কস দিবে না। বিজেএস মানেই যে খাতা ভরে লিখতে হবে তা না, তুমি লিখবা যতটুকু প্রয়োজন, তবে যা লিখতে বলতেছে, যা প্রশ্ন করা হয়েছে তার আলোকে সেই জিনিসটাই তোমাকে লিখতে হবে। অহেতুক লিখে খাতা ভরার কোনো প্রয়োজন নাই, খুদাই সময় নষ্ট। তুমি যা জানো প্রশ্ন সম্পর্কে যতটুকু জানো এক্সাক্ট সেই কথাগুলাই লিখো, প্রশ্ন যা করা হবে উত্তরও তুমি তাই দিবা। বাহিরে থেকে বানিয়ে বানিয়ে অহেতুক কথাবার্তা লেখার কোনো মানে নাই, খাতা ভরার কোনো দরকার নাই। বিজেএস মানে তোমাকে অবশ্যই কি করতে হবে? মেন বইটা ভালো করে পড়তে হবে। মেন বই ভালো করে পড়ার পর যদি আমাদের সাজেশনটা ফলো করো কিংবা কোনো গাইড বই থেকেও কিছু এমসিকিউ সিকিউ দেখে যাও, এর মাধ্যমে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা। তো এখানে যে সিকিউগুলো দেওয়া আছে সবগুলাই গুরুত্বপূর্ণ সিকিউ, তুমি এগুলো দেখে গেলে এখান থেকে সরাসরি কমন না পাইলেও এগুলো তোমাকে হেল্প করবে পরীক্ষাতে ভালো একটা সিকিউর উত্তর করার জন্য।
এটার পিডিএফ পেয়ে যাবা কমেন্ট বক্সে, সেখান থেকে ডাউনলোড করে এই সিকিউগুলো দেখে যাবা, পাশাপাশি এমসিকিউগুলো সরাসরি মুখস্থ করে চলে যাবা। তারপরে চতুর্থ অধ্যায়, এখান থেকেও আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ি। নিচের কোন স্থানে বর্ষাকালে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়? পাবনায়। রাকিব বরিশাল থেকে নানাবাড়ি বেড়াতে গিয়ে দেখলো সেখানকার মাটির রং ছাই, লাল বর্ণের বালু ও ছোট ছোট পাথর কণা মিশ্রিত। রাকিবের নানাবাড়ির এলাকা কোন ভূপ্রকৃতির অঞ্চলের অন্তর্ভুক্ত? এটার উত্তর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। বানানটা একটু ভুল আছে। তারপরে আসো, ছাতক কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত? ছাতক প্রথম ভূমিকম্প বলয়ে অবস্থিত। তারপরে আসো, লালখান বাংলাদেশের শীতলতম স্থান। বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন মাটি লালখালের স্থান দখল করেছে? কোন মাসটি লালখানের স্থান দখল করেছে? এটা হচ্ছে জানুয়ারি মাস। বর্ষাকালে সূর্য কিভাবে কিরণ দেয়? বর্ষাকালে সূর্য হচ্ছে লম্বভাবে কিরণ দেয়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত, এখানে অপশন 1 আর 3 সঠিক, তার মানে হচ্ছে এই খ হচ্ছে উত্তর। ভারত সীমান্তে কাঁটাতার দেশটির অভ্যন্তরে শত্রু প্রবেশে বাধা দেয়। শীতকালে ভারতে কোন অঞ্চলটি এমন অবদান রাখে? এটা হচ্ছে হিমালয় পর্বত। এর বাহিরেও কিছু এমসিকিউ আছে, সেগুলো তুমি নিজে নিজে পড়ে দিবা, উত্তর সাথে দেওয়া আছে। আর সিকিউগুলো যেগুলো দেওয়া আছে এগুলো জাস্ট রিডিং পড়বা, এমসিকিউগুলো মুখস্থ করবা, সিকিউ জাস্ট রিডিং পড়ে বোঝার চেষ্টা করবা উত্তরগুলো কিভাবে দেওয়া হয়েছে, সেই আলোকে তুমি নিজে নিজে উত্তর করার চেষ্টা করবা পরীক্ষাতে। সরাসরি হয়তো সিকিউ কমন পাবা না, এমসিকিউ অনেকগুলো কমন পাইতে পারো, সিকিউ সরাসরি কমন পড়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও দেখে যাবা, এগুলো দেখে গেলে তোমাকে এগুলো হেল্প করবে পরীক্ষাতে ভালো একটা সৃজনশীল উত্তর দেওয়ার জন্য। তারপরে আসো পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ব। জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? জলবিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত টারবাইন ব্যবহার করা হয়। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ? পশুর নদীর উৎপত্তিস্থল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার 40 বছরে কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? হচ্ছে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে মোট কতগুলো নদী আছে? বাংলাদেশে প্রায় 700-র মতো নদী রয়েছে। কোন নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? এটা হচ্ছে কর্ণফুলী নদীতে। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? এটা হচ্ছে 20 থেকে 25%। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্রায় সময় পরীক্ষাতে আসে। যদি এরকম অপশন না থাকে 10, 20, 15, 20 থাকে, তাহলে উত্তর হবে 25% থাকা উচিত। তারপরে আসো, কোন নদীর অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি? কর্ণফুলী নদীর অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি। তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়? এটা হচ্ছে 1997-98 সালে নির্মিত হয়। সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়? সাঙ্গু নদীর উৎপত্তিস্থল হচ্ছে আরাকান পাহাড়। বাংলাদেশের নদীসমূহ কোন সম্পদে পরিণত হয়েছে? নদীসমূহ হচ্ছে পানি সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, পানির মধ্যে আমাদের যথেষ্ট সম্পদ রয়েছে, মাছ বলো বা অন্য অনেক দিক থেকেও পানি আমাদেরকে সহযোগিতা করে বা নদীর মাধ্যমে আমরা উপকৃত হই। এই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। এর বাইরে বাকি যেগুলো আছে নিজে নিজে পড়বা, এখান থেকে অনেক এমসিকিউ তোমরা পরীক্ষাতে কমন পাবা। সিকিউ যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা নিজের মতো করে পড়ে নিবা, রিডিং পড়বা, অবশ্যই একটু বুঝে বুঝে পড়বা, শুধুমাত্র রিডিং পড়ে গেলে হবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে কিভাবে উত্তরগুলো করা হয়েছে, তাহলে সেটা তোমাকে পরীক্ষাতে হেল্প করবে। আদারওয়াইজ শুধুমাত্র চোখ বুঝে রিডিং পড়ে গেলে তুমি বুঝবা না আসলে উত্তর করার কৌশলগুলো কি বা কিভাবে উত্তর করতে হয়। আমি অলরেডি বলে দিয়েছি যে কি ধরনের উত্তর হওয়া উচিত, তোমার কিভাবে কোন প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো মাথায় রাখবা, পাশাপাশি এগুলো একটু পড়ে যাবা, তাহলেই তোমার পরীক্ষার জন্য প্রস্তুতিটা সম্পূর্ণ হবে। এরপরে আসো ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এই অধ্যায়েরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা পড়ব।
রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন? তিনি প্রধান 6টি উৎসের কথা বলেছেন। 6। এরপর আসো, রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্ক সুখ। কে এই কথাটি বলেছেন? এটা অধ্যাপক গার্নারের। 4। আধুনিক যুগে আইনের প্রধান উৎস কি? আধুনিক যুগে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। এই প্রত্যেকটা এমসিকিউ যেগুলো আমি বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। এর বাইরে যেগুলো আছে সেগুলোও পড়বা, তবে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে আসো, প্রাচীন ও মধ্যযুগে কোন প্রতিষ্ঠান ঈশ্বরের সৃষ্টি মনে করা হতো? রাষ্ট্রকে আগে মনে করা হতো রাষ্ট্র হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। 6। রাষ্ট্রের উৎপত্তির পেছনে প্রাথমিক কারণ কোনটি ছিল? রাষ্ট্রের উৎপত্তির পেছনে প্রাথমিক কারণ ছিল ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা। এরিস্টটল কোন বিজ্ঞানের জনক? এরিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সংজ্ঞায় একটি রাষ্ট্রের কয়টি উপাদানের কথা বলেছেন? অধ্যাপক গার্নার 4টি উপাদানের কথা বলেছেন। কয়টি? 4টি উপাদানের কথা বলেছেন। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিয়েছেন? রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন গার্নার। এখানে যতগুলো এমসিকিউ আছে এগুলো কিন্তু আমরা নিজেরা বানাই নাই। এমসিকিউগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? বই থেকে। যে বই ভালো করে পড়ছো অনেকেই আছো যারা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর নিজে আগে থেকে জানো, যারা মোটামুটি হলেও পড়াশোনা করে তাদের এই উত্তরগুলো পারার কথা। এখানে প্রত্যেকটা এমসিকিউ বই থেকে সরাসরি নেওয়া হয়েছে। তোমার পরীক্ষাতে যখন যাবা সেখানেও গিয়ে দেখবা একদম বই থেকে হুবহু লাইন তুলে দেওয়া হবে প্রশ্নের মধ্যে। তুমি যদি বোর্ড পরীক্ষাতে যাও সেখানেও এই টেক্সট বই থেকেই সরাসরি প্রশ্ন করা হবে, একটা লাইন থেকে সরাসরি এমসিকিউ তুলে দেওয়া হবে। তো বইটা ভালো করে পড়লেই এমসিকিউ বলো সিকিউ বলো সব জায়গাতেই ভালো উত্তর করা যায়। আচ্ছা, তারপরে আসো, জাতীয় নিরাপত্তা বিধান রাষ্ট্রের কোন ধরনের কাজ? এটা হচ্ছে রাষ্ট্রের মুখ্য কাজ। রাষ্ট্রের মৌলিক কাজ কোনটি? রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিরূপ রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী বেশি বিস্তৃত? হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী বেশি বিস্তৃত। যেই দেশগুলা তুলনামূলকভাবে কম সমৃদ্ধ বা উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, সেগুলা তাদের মৌলিক বা একদম প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই পূরণ করতে পারে না, তাদের ঐচ্ছিক কার্যাবলী করার সুযোগ তেমন একটা থাকে না। তবে যে রাষ্ট্রগুলো উন্নত তাদের প্রাথমিক চাহিদা পূরণ হয়ে গেছে, মৌলিক চাহিদা পূরণ হয়ে গেছে, এখন তারা এর বাহিরে ঐচ্ছিক কার্যাবলী করার সুযোগ পায়। তারপরে আসো, তথ্য কমিশনে কতজন কমিশনার রয়েছেন? এটার উত্তর হচ্ছে 2। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা। বাকিগুলা নিজে নিজে পড়বা, আর সৃজনশীল যেগুলা দেওয়া আছে এগুলা রিডিং পড়ে যাবা, উদ্দীপকটা আগে ভালো করে পড়বা, তারপরে 4টা প্রশ্ন ভালো করে পড়বা, এরপরে বাকি উত্তরগুলা নিজের মতো করে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে সপ্তম অধ্যায় তোমাদের অর্ধবার্ষিকের জন্য সম্ভবত সপ্তম অধ্যায় পর্যন্ত ম্যাক্সিমামের সিলেবাসে রয়েছে। তো সপ্তম অধ্যায়, সেখানে আমরা কিছু এমসিকিউ দেখি। পৃথিবীর সকল দেশের স্থানীয় সরকার ব্যবস্থার ভিন্নতার কারণ কোনটি? হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির ভিন্নতা। শহর এলাকায় স্থানীয় সংস্থা ঠিক কোনটি? শহর এলাকার স্থানীয় সংস্থা হচ্ছে পৌরসভা। বর্তমানে বাংলাদেশে কয়টি জেলা আছে? এটা সকলেই পারবা, 64টি। সচিবালয়ের পদ সোপান অনুযায়ী নিচের কোনটি সঠিক? এখানে প্রথম যেটা দেওয়া আছে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এটাই রাইট। তারপরে জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী থাকে? জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় যে কমিশনার থাকে তার কাছে দায়ী থাকে, বিভাগীয় কমিশনার। জেলা প্রকাশনা সংবাদপত্র বিতরণের প্রধান নিয়ন্ত্রক কে? জেলার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জেলা প্রশাসক, বিভাগ হইলে বিভাগীয় কমিশনার। 16, বাংলাদেশ সরকার কত সালে জেলা পরিষদ আইন প্রবর্তন করে? এটার উত্তর হচ্ছে 2000 সালে। নিচের কোনটি জেলা পরিষদের আবশ্যিক কাজ? জনপদের উন্নয়ন, জনপদ উন্নয়ন করাই জেলা পরিষদের একটি আবশ্যিক কাজ। আচ্ছা, এই অধ্যায়ের সিকিউ উদ্দীপকগুলো ভালো করে পড়বা। প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর যখন করতে যাবা সিকিউ বা সৃজনশীলের আগে উদ্দীপকটা ভালো করে পড়বা, 4টা প্রশ্ন ভালো করে পড়বা, তারপরে উত্তর লেখা শুরু করবা। কখনোই
কোনো রকম উদ্দীপকটা পড়ে একটা দুইটা প্রশ্ন দেখে মনে হইলো যে পারি, লেখা শুরু করবা, এটা করা যাবে। এটা করলে তুমি পরীক্ষাতে নিশ্চিত ধরা খাবা, হয়তো টাইম নষ্ট হবে, আদারওয়াইজ দেখবা যে এরকম একটা প্রশ্ন লিখছো যার উত্তর তুমি সবগুলা ভালো করে জানো না, এই জন্য মার্কস কম পাবা। তো এই ভুলটা করা যাবে না। আগে ভালো করে উদ্দীপক পড়বো, তারপরে 4টা প্রশ্ন পড়বো, এরপরে যদি মনে হয় যে না আমি সবগুলা পারি, তাহলেই কেবল আমরা উত্তর করবো, আদারওয়াইজ উত্তর করার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা অষ্টম অধ্যায়টাও দেখে রাখি, তারপরে আমরা আজকের সাজেশন ক্লাসটি শেষ করে দিব। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা। নাম্বার 1, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিস্টার সেন্টু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা কথা বলে তার কর্মীরা ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স চিন্তাই করে মিস্টার সেন্টুর আচরণ কি ধরনের অপরাধ? এটা হচ্ছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার মতো অপরাধ। নির্বাচনী আচরণ বিধির মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে, এগুলো কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, যদি করে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। 2, গণতন্ত্র সাধারণত কয় পদ্ধতিতে কার্যকর হয়? গণতন্ত্র হচ্ছে 2টি পদ্ধতিতে কার্যকর হয়। 3, গণতন্ত্রের সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়? এথেন্সে, প্রাচীন এথেন্সে সর্বপ্রথম গণতন্ত্র প্রচলিত হয়। আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সংজ্ঞাটা অধ্যাপক ফাইনারের। তারপরে আসো, অর্থের দিক থেকে গণতন্ত্র কিরূপ শাসন ব্যবস্থা? এটি একটি বেশ ব্যয়বহুল শাসন ব্যবস্থা। 1970 সালে নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে? এটার উত্তর হবে আওয়ামী লীগ। নির্বাচনী এলাকাকে ইংরেজিতে কি বলা হয়, বা নির্বাচনী এলাকার ইংরেজি প্রতিশব্দ কি? এটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দিয়ে থাকেন। নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন কে? প্রধান নির্বাচন কমিশনারই নির্বাচন কমিশনের সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে কাজ করে থাকেন। সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এই হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাকি যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, তুমি সবগুলাই তোমাকে পড়তে হবে, উত্তরও সাথে সাথে দেওয়া আছে, তো তোমাদের জন্য খুবই সহজ হবে, অল্প সময়ের মধ্যেই পড়ে ফেলতে পারবা। যেহেতু পরীক্ষার সামনে তোমাদের হাতে সময় কম, তো আমি আর বেশি সময় নষ্ট করলাম না। এরপরে এখানে সিকিউ এর উত্তর দেওয়া আছে, এগুলা জাস্ট নিজে নিজে রিডিং পড়ে নিবা। এমসিকিউ গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলা নিজেরা একটু মুখস্থ করার চেষ্টা করবা। যারা বইটা মোটামুটি পড়াশোনা করছো তাদের জন্য এই এমসিকিউ গুলা জাস্ট দেখা মাত্রই তোমার কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমার মুখস্থ করার জন্য সময় লাগবে না, যেহেতু আগে থেকে পড়ছো বা বইগুলা মোটামুটি রিডিং হইলেও 2-1 বার পড়ছো মনোযোগ দিয়ে, অনেকে আছে অনেক ভালো করেও পড়ছো, তাদের জন্য এই সেশনটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে, কেননা সে দেখা মাত্রই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে এবং পরীক্ষাতে ভালো করতে পারবে। তবে যারা আগে পড়াশোনা করতে পারো না তাদের হতাশ হওয়ার কিছু নাই, তুমি এই সেশন ক্লাসটা দেখার পরে এইখানে যে এমসিকিউগুলো দেখতেছো এগুলো ভালো করে পড়ে নিবা, সিকিউটা ভালো করে বুঝে নিবা, একটু রিডিং পড়ে মনোযোগ সহকারে পড়বা। তারপরে তুমি যতটুকু সময় পাও এই বিজেএস এর জন্য পরীক্ষার আগে একটু চেষ্টা করবা মনোযোগ দিয়ে পয়েন্ট টু পয়েন্ট পড়ার জন্য। কিভাবে পড়বা আমি সেটাও বলে দিই। একটা অধ্যায় ধরুন নিলা, নেওয়ার পরে প্রথম অধ্যায় পড়তেছো, সেই অধ্যায়ের প্রথম পেজের মধ্যে তুমি হয়তো 4টা 5টা 6টা লাইন পাবা যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, তুমি নিজেও বুঝবা। যদি না বুঝো, তুমি যে এখানে এমসিকিউগুলো পাইতেছো, যে পড়তেছো, এই এমসিকিউগুলো দেখবা কোন লাইনগুলোর মধ্যে আছে, এটার উত্তর কোন লাইনে আছে, তো সেই লাইনটা তুমি দাগাও। এরকম প্রত্যেকটা পেজে তুমি 5টা 6টা 7টা করে লাইন পাবা। এই লাইনগুলা বেশ গুরুত্বপূর্ণ, এটা তুমি হাইলাইটার দিয়ে অথবা একটা লাল কালির কলম বা একটা কালার পেন দিয়ে দাগিয়ে রাখো এই লাইনটা। পরবর্তীতে পরীক্ষার আগে যখন পড়বা এই গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি পড়ে যাও, সেগুলো তোমাকে পরীক্ষাতে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? তুমি যদি এই গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করে ফেলো, মূল যে পয়েন্টটা সেগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে সেই মূল পয়েন্টগুলাই পরীক্ষাতে এমসিকিউ হিসেবে আসবে। এই যে মূল পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়তেছো, এগুলাই পরীক্ষাতে এমসিকিউ হিসেবে আসবে। আবার যখন সিকিউয়ে যাবা সেখানেও ক খ কিন্তু মুখস্থই লিখতে হয়, তো এই পয়েন্টগুলো জানা থাকলে তুমি সেখানেও ভালো উত্তর করতে পারবা। আবার লাস্টে 2টা বড় প্রশ্ন 3-4 মার্কসের, সেখানেও কোন কাজটা তোমাকে হেল্প করবে, তুমি এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো বারবার পড়তেছো এগুলো কিন্তু তোমার মাথায় থেকে যাবে, এমসিকিউতেও ওগুলো উত্তর করতে পারবা,
সিকিউ যখন লিখতে যাবা তখন সেই যে লাইনগুলো একটা টপিক সম্পর্কে তুমি যে 3-4টা লাইন পড়লা সেই লাইনগুলো তুমি হুবহু তুলে দিলা, তাহলে টিচাররা খুশি হয়ে তোমাকে ভালো মার্কস দিবে। তো এইভাবে তুমি যদি বুঝে বুঝে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দাগিয়ে ধীরে সুস্থে পড়ো, তুমি যতটুকু সময় পাও, খুব বেশি সময় লাগবে না। তোমার একদম পেজের পর পেজ সব কিছু মুখস্থ করার দরকার নাই, এটা কোরআন শরীফ না। যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আসার মতো পরীক্ষাতে, যে পয়েন্টটা তোমার জানা দরকার সেইটাই ভালো করে জানবা, মুখস্থ করবা। যেগুলো জাস্ট রিডিং পড়া দরকার, বোঝার দরকার, সেটা জাস্ট রিডিং পড়ে বুঝে ফেলবা টপিকগুলা। যে জিনিসগুলো মুখস্থ করতে হবে, যে লাইনটা তোমার মুখস্থ করতে হবে, যে পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে, সেই লাইন সেই পয়েন্টটাই তুমি কেবল মুখস্থ করবা, বাকিগুলা বুঝে বুঝে পড়বা যতটুকু সময় পাবা। আমি যেভাবে বলছি প্রত্যেকটা অধ্যায় যদি এভাবে দাগিয়ে দাগিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো আলাদা করে পড়ে ফেলো, তোমাকে আমি আর অন্য কোনো কথা বলবো না। এইভাবে যদি তুমি পড়তে পারো, এইটাই তোমার জন্য পরীক্ষাতে ভালো ফলাফল হবার একটা কারণ হয়ে দাঁড়াবে। তুমি যদি এভাবে পড়ো, এইটাই তোমাকে পরীক্ষাতে ভালো ফলাফল আনতে সহযোগিতা করবে। আর যারা নিজে নিজে আগে পড়ে ফেলছে এই অধ্যায়গুলা, মোটামুটি ধারণা আছে, তাদের কাজ হবে এখানে যে এমসিকিউগুলা দেওয়া আছে ম্যাক্সিমামই তুমি পারবা। যেগুলো পারতেছো না সেগুলো মুখস্থ করবা, আর যেগুলো পারো সেগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে যাও। সিকিউগুলো আমরা কিভাবে উত্তর দিয়েছি সেগুলো ফলো করো, সেগুলো একটু রিডিং পড়ো, একটু বোঝার চেষ্টা করো উত্তরগুলো কিভাবে করা হয়েছে। পাশাপাশি আমি তোমাদেরকে যে কৌশলগুলোর কথা বলছি কিভাবে সিকিউর উত্তর করবা, সেই দিক থেকে সেগুলো একটু ফলো করে তুমি যদি পরীক্ষাতে উত্তর করো, ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা। তো আজকের এই সাজেশন ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। আমি যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের দিয়েছি সেগুলো তোমরা যদি মানো, তোমাদের পরীক্ষাতে অনেক বেশি উপকারে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে হয়তো আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।